আসসালামু আলাইকুম সবাইকে। আমি আয়মান সাদিক, আমি 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা। রাইট, এবং এটা আমাদের জন্য সম্মানের। আমি মুনজেরিনকে যখন এখানে পেয়েছিলাম, মুনজেরিন অথবা তাসনিয়া আতিক, তাকে বোধহয় আমি কথাটা বলেছিলাম যে 10 মিনিট স্কুল বাংলাদেশের এখন এত গৌরবের জায়গা যে ইন্টারন্যাশনালি এটা যাতে ব্র্যান্ড হয়, সেই জায়গাটায় জানে 10 মিনিট স্কুল হয়তো ভবিষ্যতে কাজ করবে। লাইফের ফার্স্ট মেমোরি যেখান থেকে বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে। আমার বাবা আর্মি অফিসার ছিলেন, সো এই সুবাদে আসলে বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে। আমার জন্ম হয়েছিল কুমিল্লায়, এরপর আমার বাবার পোস্টিং না, মিশনে যায় ইরাকে। তো এই সময় আমরা নানা বাসায় চলে যাই দিনাজপুরে। তো দিনাজপুরে সেন্ট ফিলিপ স্কুল আমার প্রথম স্কুল শুরু হয়। যদি ওখানে 4 দিন গিয়েছিলাম, 4 দিন যাওয়ার পর অনেক কান্নাকাটি করেছে যে মা আর যেতে চাই না। সো 4 দিন যাওয়ার পর কান্নাকাটির কারণে মা স্কুল থেকে সরাই ফেলে। আমার মায়ের যে শিক্ষিকা ছিলেন, ওই শিক্ষিকার বাসায় আমাকে পড়তে দেয়। ওইখানেও আমার কান্নাকাটি করি যে ওখানে একটু ছেলেমেয়েরা আমার থেকে বয়সে বড় ছিল, তো আমার খাপ খাচ্ছে না। তো আমি আবার কান্নাকাটি করি, ওখান থেকেও ছুটে আনে, তারপরে বাসায় পড়াইতো আমার মা ওখানকার একটা টিচারকে দিয়ে। দিনাজপুর থেকে গেলাম বগুড়াতে। ওখানে আমার ফাইনালি ফর্মাল এডুকেশন শুরু হলো বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। ওখানে খুবই সুন্দর কিছু মেমোরি আছে। ওটা আপনার কলেজ? হ্যাঁ, আয়মান এবং আমি একই স্কুলে পড়াশোনা করেছি। এটা জানতাম না যে স্কুল ভবনটা ছিল এইচ শেপড, মনে আছে? কলেজ পড়েছি। আচ্ছা, পাশেরটা হলো কলেজ ভবন। আমি স্কুল আমার ক্যানবোর্ড, কিন্তু কলেজ আমি পড়াশোনা করেছি। পাশে হ্যাঁ, মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। কেজি ভবন, মাঠ, স্কুল, ওই সাইডে হলো কলেজটা। ওখানে খুবই সুন্দর সুন্দর মেমোরি আছে। কেজি 1-2 আমার ওখানে কাটে। এবং ওখানে দুটো ক্যান্টনমেন্ট ছিল, মাঝিরা ক্যান্টনমেন্ট ছিল, জাহাঙ্গীরাবাদ ছিল, আমরা ছিলাম মাঝিরাতে। মাঝিরা ছিল খুবই সুন্দর একটা জায়গা। পাশে আমার বাড়ি। পুরো ঠিকানাটা এখানে বলা যাবে না, কারণ তাহলে মানুষের ওখানে যে ভিড় করা শুরু করবে। খুবই সুন্দর একটা জায়গা। ক্যান্টনমেন্ট গুলো, ঢাকা ক্যান্টনমেন্ট তো দেখে আসলে বোঝা যায় না, বাইরের ক্যান্টনমেন্ট গুলো খুবই সুন্দর। এবং ওখানে ছিল, আমার এখন মনে আছে ছোটবেলায় মেমোরি, যে বাস যখন যেত দুটো পাথ ছিল, যে একটাতে আগে যেতে পারে, একটাতে পরে যেতে পারে। সেদিন আমরা মারামারি করতাম যে এখানে আমার বলতো এখানে। খুবই সুন্দর জায়গা। সো বগুড়াতে গেল ক্লাস 2 পর্যন্ত। 2 থেকে ভাই এরপর চলে আসলাম ঢাকাতে আসলে হলো আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে পড়লাম। সো ওখানে 3-তে ভর্তি হলাম। এখানে বহু বছর ছিলাম, ক্লাস 8 পর্যন্ত। সো 8 পর্যন্ত মোটামুটি ওই যে বাল্যকাল যেটা বলে, ওটা এখানেই কেটেছে। বেশ কিছু জায়গায় পোস্টিং এর খাতিরে, যে এই বিল্ডিং টু এই বিল্ডিং এর সব তো হয়। তারপরে আবার গেলাম চিটাগংয়ে। সো চিটাগংয়ে আমার একটা গোল্ডেন টাইম কেটেছে। ওখানে ক্লাস 9, 10 এবং এসএসসি, লাইক তখন তো মনে করেন সুইট 16। সো ওই টাইমটাতে ফ্রেন্ডশিপ হয়, ওই টাইমে অনেক কিছু দেখা হয়, ফ্রেন্ডদের বাসায় ফাইনালি যাওয়া হয়, দাওয়াত হয়, ঝামেলা হয়। সো জীবনে ওই সময়টা খুবই ইন্টারেস্টিং ছিল। চিটাগংটা পার হলো, আবার ঢাকা। সো ঢাকার পর থেকে আর অন্য কোথাও যাওয়া হয়নি। এরপরে লাইফটা একটু কেমন লিনিয়ার হয়ে গেছে, অন্য কোনো জায়গায় যাওয়া বা থাকা ওরকম হয়নি। বাট ভাই বোন কয়জন? আমার ভাই একজন, আমার ছোট, ওর নাম হলো সাদমান। হ্যাঁ, ওকে আমরা দেখি এখন সোশ্যাল মিডিয়াতে ও অনেকদিন ধরে কাজ করছে, সাদমান সাদিক। ও আইবি থেকে পাস করেছে। ওরও ঝোঁক হলো এরকম কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। সো সারাদিন আপনার মতো এরকম স্টুডিও একটা আছে ওর বাসায়। ওর কাছ থেকে আমি লাইট শিখেছি, বাই দ্য ওয়ে। যদি আমি লাইটটা এখনো পারফেক্টলি করতে পারিনি, বাট ওর কিভাবে স্টুডিওতে লাইট সেটআপ করতে হয়, তখন আমি মুভি করি নাই আলটিমেটলি। আচ্ছা, আমাকে হয়তো আগে থেকে মানুষ কিছু চেনে, বাট আমার সোশ্যাল মিডিয়াতে মুভমেন্ট যদি বলি কন্টেন্টের জায়গা থেকে, এটা খুব বেশি দিন না, 1 থেকে 1.5 বছর। ইভেন আমাদের সাথে যখন ভাই আপনার লাস্ট দেখা হয়েছিল রাঙা সকালে, তখনও কিন্তু শুরু হয়নি আপনার ফেসবুক পেজে। আপনার তখন প্রোফাইল অনেক হেভি ছিল, অনেক মানুষ আপনাকে ফলো করতো, বাট তখনও পেজটা আসেনি। রাইট। এবার তো ঢাকা ভাই আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। এই কলেজের টাইমে তো ইউজুয়ালি হয়, আমার লাইফে দুটো জিনিস ছিল। একটা হলো ফ্রেন্ডদের সাথে অনেক ঘোরাঘুরি ছিল, আর একটা খেলাধুলা। আমি খেলাধুলা ভাই খুব পছন্দ করতাম। সো ক্যান্টনমেন্টে থাকার সুবিধায় একটা ভালো জিনিস ছিল, অনেক কিছু খেলার সুযোগ ছিল, মাঠ ছিল, ফাটায় ফুটবল খেলতাম, বাস্কেটবল খেলতাম, ইভেন টেনিস, টেবিল টেনিস, পুল, সব খেলা হয়েছে। সো ওই টাইমটা খুবই খেলার মধ্যে দিয়ে গিয়েছে। এমনকি ভলিবল টলিবল সব গ্রাউন্ডে সবকিছু ছিল। সো ওই টাইমটা একটা ইন্টারেস্টিং পিরিয়ড গেছে, যে খেলাধুলার মধ্যে। তারপর থেকে অ্যাকচুয়ালি বলা হয় যে লাইফ শুরু হয় এইচএসসি পরীক্ষার পরে। ফার্স্ট ধাক্কা খাই, কারণ এইচএসসি পর্যন্ত হলো একটু ভালো স্টুডেন্ট ছিলাম, তো সো ভাবছিলাম যে আচ্ছা আর্মিতে যাওয়ার একটা ইচ্ছা ছিল, একটা হলো বুয়েটে পড়ার ইচ্ছা ছিল। সো বুয়েট তো আর কি, আমার মনে হয় লাইফ ওখান থেকে শুরু হয় যখন অ্যাডমিশন টেস্টে যাই। অ্যাডমিশন টেস্টে যখন কোচিং সেন্টার গুলোতে ঢুকতাম না, ও মাই গড, ওই সময়টা আমার লাইফের ফার্স্ট ডিপ্রেশন, ফার্স্ট স্যাডনেস, ফার্স্ট প্রবাবলি বাথরুমে কান্নাকাটি করছি, ফার্স্ট যত ধরনের ঝামেলা। আমার মানে লাইফে আমার দুঃখ হইলো ওই একটা পিরিয়ডে। কেন? সো আমার আসলে সিনিয়র, আমার তো ভাই ছিল না, সো আমি সিনিয়র। সো অ্যাডমিশন পিরিয়ডের সময় কিন্তু সবাই অনেক বেশি কনফিউজ থাকে ভাই, যে কই যাবে, কি পড়বে, কোন কোচিং এ ভর্তি হবে, কোন সাবজেক্টে যাবে। তোমার লাইফেও মেন্টরের অভাব ছিল? অনেক ভাই। আমাদের সময় তো এরকম আরজি কিবরিয়া ভাইয়ের মতো তো বড় বড় পেজ ছিল যারা লাইফের লেসন দেয়। আমার সময় কিছু ছিল না।
তো সোশ্যাল মিডিয়া ইজ নট দেয়ার। এবং আমাদের সিনিয়র যারা ভাইয়েরা আছে, আদমজি কলেজ এখন কিন্তু খুব ভালো করছে আলহামদুলিল্লাহ। আমাদের সময় তখন একটু উঠতি পর্যায়ে ছিল, মানে রেজাল্ট ভালো ছিল, বাট আমাদের সিনিয়র ভাই তখনও অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, এমন সংখ্যা একটু কম ছিল। সো এক্সাক্ট মেন্টরটা পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল। সো ওই সময়টা অনেক খারাপ গেছে, মানে খুবই কনফিউজিং একটা স্টেটের মধ্যে দিয়ে গেছি। মেন্টাল প্রেশারের কথা বলেন, মানে 6 মাস যে একটা কমপ্লিট মানে প্রেশার কুকারের মধ্যে থাকা, ওই টাইমটা ছিল। এসএসসি ইন্টার রেজাল্ট কি ছিল ভাইয়া? এসসি দুটোই A+ ছিল, ইন্টারে গোল্ডেনও ছিল, বাট ওই টাইমটার জন্য তারপরে কনফিউজ হয়ে যাচ্ছিল। ফার্স্ট দিন ভাই আমি বলি, কোচিং সেন্টারে গেছি, কোচিং সেন্টারে যাওয়ার পরে এমন একটা অবস্থা যে তখন তো একটু মানে ভাব, জানে তো আমি তো আদমজির টপ স্টুডেন্ট, ভালো কথা, কি রাজু কি নটরডেম, কাউকে পাত্তা দিচ্ছি না। প্রথম 2 ক্লাস পরে দেখতেছি ভাই আমাদের অবস্থা খারাপ, কোয়েশ্চেন দিছে অ্যান্সার করতে পারছে না, 100তে ভাই 20ও উঠে না, পরে পরীক্ষা 100তে 10ও উঠে না। এ কি আলামত! তারপর যেটা হয়, মানুষ তো অনেক ঘাবড়ে যায়, তখন ফ্রেন্ড আমার আসছে এটা আমাদেরকে দিয়ে হবে না, চল চল আর মেডিকেলে কোচিংয়ে ভর্তি হই। মেডিকেলে 2 দিন পর না না এটা তো আমাদের ইচ্ছা ছিল না, আমার তো ইচ্ছা আচ্ছা চল 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 আমরা আর্মিটাতে যাই। ইভেন আর্মিটাতে আমার বাবাও যদিও ডিফেন্সে ছিলেন, তাও আর্মিরও কোচিং করছি আইএসএসবির জন্য। আইএসএসবির কোচিং এ আবার আপনি সকালবেলা পড়াশোনা করবেন, তারও সকালবেলা আপনাকে মাঠে নিয়ে প্র্যাকটিস করাবে কলাবাগানে। আমার লাইফটাতে ছিল ভোরবেলা আপনি ফজরের নামাজ পড়বেন, পরে কলাবাগানে যাবেন, কলাবাগানে যে আপনি এক্সারসাইজ করবেন, আইএসএসবির জন্য ওই রশিদে ঝুলবেন, মাঙ্কি ব্রিজ ক্রস করবেন, এইসব করবেন। ওখান থেকে ক্রস করার পর 7:30 8টার সময় আপনি আর্মির কোচিং এ যাবেন, ওইটা শেষ করে আবার ফার্মগেট টু ফার্মগেট রাস্তা পার করে দৌড়ে আবার আরেকটা কোচিং সেন্টারে যাবেন, ওখানে ক্লাস করবেন, ক্লাস করে বাসায় আসবেন। তারপর আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ, আপনি 100তে 20ও তুলতে পারছেন না, তারপর আবার বাসায় আবার একটা টিচার এনে টিচারের কাছে পড়বে, মানে কি যে হরিবল করা হয়েছে। তো কি হলো, এরকম করতে করতে কোন দিকে গতি হলো? তারপরে ভাই একটা ইন্টারেস্টিং জিনিস হলো, আমার লাইফের এখন পর্যন্ত বেস্ট 4 দিন কেটেছে আইএসএসবি তে। আপনি এটা জানেন কি জানেন? আইএসএসবি হলো ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড। সো আর্মি, নেভি, এয়ার ফোর্সের জন্য প্রিলিমিনারি, ভাইভা, ইয়েটেড, রিটেন হওয়ার পর একটা পরীক্ষা হয় 4 দিনের। এইটা একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স ছিল। আমি জানি না কতজন এটা করেছে, বাট যারা এই জায়গাটা গিয়েছে 4 দিন থেকেছে, তারা সবাই বলে একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স। সো ওখানকার 4 দিন সাইকেল, প্রথম দিন একদম শুরুতে যে আইকিউ টেস্ট হয়, আইকিউ টেস্টের পরে এক দফা বাদ পড়ে, যে কয়েকজন বাদ। তারপর একটা পিপিটি টেস্ট হয়। পিপিটি হলো পিকচার পারসেপশন অ্যান্ড ডেসক্রিপশন টেস্ট, মানে আপনাকে একটা ছবি দিবে একটু হেজি, ওই ছবিটা দেখে আপনাকে বলতে হবে যে আপনি এই ছবির মধ্যে কি পাচ্ছেন। তো তারা দেখে যে আপনার মেন্টালিটিকে, আপনি ভালো জিনিস দেখেন না খারাপ জিনিস দেখেন। এবং ওইটা আনার পর একটা গ্রুপ ডিসকাশনের মতো হয়, সবাই সবারটা বলে যে আমি এখানে এইটা দেখেছি, এবং বলতে হয় যে কেন তুমি এটা দেখেছো বা তোমার মাথায় চিন্তা কেন এসেছে। তারপর ওইখান থেকে আবার কয়েকজন বাদ পড়ে, যারা থেকে যায় তারা 4 দিন থাকে। তারপর আবার রাতে অনেক সাইকোলজি টেস্ট হয়, যে কি হইতে চাও, কেন হইতে চাও, আপনি সাইকোলজি টেস্ট করেন। আপনি ঘুমাতে যাবেন, তো প্রথমবার আমার ওখানে দেখলাম আমাদের 7 জন ছিল একটা গ্রুপে, 7 জন একটা রুমে। আমার ক্যারেট লাইফ কখনো ছিল না, আমি কখনো ঘরের বাইরে কারোর সাথে থাকি নাই। সো এই ফার্স্ট একটা রুমে 7 জন বন্ধু, এবং সবারই টার্গেট একটা, লাইক লাইফের স্বপ্ন একটা আর্মি অফিসার হবে। একসাথে আছি, রাতে বেলা আড্ডা মারতাম, 10টার সময় লাইটস অফ, সো লাইট অফ থাকতো, তার আমরা গল্প করতাম যে আচ্ছা কালকে কি হবে, আমার এটা হলে কি হবে। সবার বিভিন্ন গল্প বলতো। এমন ছেলে ছিল যে গ্রাম থেকে আসছে, যার বাবা কিনা কখনো পড়াশোনাই করে নাই, তো সে এখানে আসছে। সে যদি অফিসার হয়, তার মনে করেন যে লাইফের ট্র্যাজেক্টরি চেঞ্জ হয়ে যাবে, একটা ভিন্ন জায়গায় চলে যাবে। খুব ইন্টারেস্টিং ছিল। সেকেন্ডে তো অনেক মজার মজার টেস্ট হয়, আপনাকে ইন্ডিভিজুয়াল অবস্টাকেল থাকে, আয়ো 50 মার্কের, অনেক কিছু পার হইতে হয়, এটা হইতে হয়, এখানে মজার কাহিনী আছে। তো সবাইকে দেখতে দেয় না, একটা টিম আসে 7 জন, ওইদিকে তাকায় থাকবেন, পিছে আয়ো হচ্ছে, মানে ইন্ডিভিজুয়াল একজন একজন করে যায়। আমার প্রথম বন্ধু গেছে, ওকে একজন আছে, আমাকে ওকে চিনতাম, সো আমার সাথে এই সকালবেলা ঝোলাঝুলি করছে সারাদিন। সো ও ফার্স্টে আয়ো শুরু হলো, একটা বাঁশি দেয়, বাঁশি দেওয়ার পরে একটা আওয়াজ পেলাম, প্রথমে একটা হাই জাম্পের, একটা লং জাম্পের একটা গর্ত থাকে, ওটা আমরা জানি যে গর্ত, ওর যা বাঁশি দিল মানে ও গর্ততে পড়ে গেছে। তখন না আমরা সবাই ঘামা শুরু করছি, একজন একজন পাশে দিয়ে দেখছি, যে দেখে না মুভিতে যে ঘাম পড়তেছে রোদের মধ্যে, যদিও সবার একটা ঘাম পড়লো। সো ওই এক্সপিরিয়েন্সটা অনেক অ্যামেজিং ছিল। সো 4 দিন ক্রস করে আমার হয়ে যায়, এন্ড গ্রিন কার্ডটা দেয়। টিভি শোতে ভাই দেখায় না, ওই যে রেড কার্ড দেয়, গ্রিন কার্ড দেয়, মানুষজন চিল্লায় যায় বলে। আমার আজীবন মনে হইতো যে এটা মেকি, এটা সম্ভব না, মানুষ এত খুশি কেমনে হয়। আমরা ওটা করার সুযোগ পাইনি, দৌড়াদৌড়ি করে আর খুব সোজা দাঁড়াতে হয়। বাট ওই গ্রিন কার্ডটা যখন পাই,
এটা না ভাইয়া, কি বলবো, এটা আমার সাথে মানে তুলনা করতে পারবো না অন্য কোনো কিছুর সাথে। আমার অ্যাডমিশনও বহু জায়গায় হয়েছে, বাট ওই গ্রিন কার্ড হাতে পাওয়াটা মানে এটা যেহেতু প্রথম ছিল, অ্যাডমিশন অন্য কোথাও জায়গায় হয় নাই, আমার কাছে মনে হলো যে কেউ হঠাৎ করে আমার পায়ের নিচে মাটি দিল, কেউ একটা আইডেন্টিটি দিল, মানে পৃথিবী মনে হয় বললো যে না এই ছেলেটাকে দিকে সেটা হবে, যে না হবে আমাকে দিয়ে হবে। হ্যাঁ, তো তারপরে তো বিভিন্ন জায়গায় হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো কি হলো এটার পরে? তো গ্রিন কার্ড পাওয়ার পরে তো আপনার ওদিকে চলে যাওয়ার কথা। গ্রিন কার্ড পাওয়ার পর ওইদিকে যাওয়ার কথা। তারপর আমি যেটা করতাম, সকালে তখন দৌড়দৌড়ি করতাম, রাতে বেলাও দৌড়দৌড়ি করতাম। শীতকাল, ওই অ্যাডমিশনের টাইমটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তখন শীত পড়ে, সো হাফ প্যান্ট পরে দৌড়াইতাম, ঠান্ডা পানিতে গোসল করতাম। আমার মা একটু ছিল, কারণ আমার মা আজীবন আমার বাবাকে আসলে দেখেছে, তো এই ইরাকি মিশন, গোলাগুলি, যুদ্ধ, ওই সময় তো ফোন টোন মোবাইল ছিল না, 1 মাস পর চিঠি আসতো যে ঠিকঠাক আছে। তো সে ভাবছে যে তার স্বামীকে এইভাবে আজীবন দেখছে, বাইরে ছিল, এই ছিল, এই ছিল, তো তার ছিল এইচএসসির পরে চলে যাবে, তারপরে তো আর খুব একটা দেখা সাক্ষাৎ হয় না, অনেক কমে যায়। তো মা চাচ্ছিল না যে আমি যাই। সো তখন আরেকটু আমাদের ইচ্ছা ছিল যে আইবিএতে যাব। আইবির ব্যাপারে সত্যি কথা কোনো ধারণা ছিল না। তোমার কি আর্মিতে হয়েছিল? আর্মিতে হয়েছিল। আর্মিতে হওয়ার পরে আমি চিন্তা করলাম, আচ্ছা না, ইঞ্জিনিয়ারিং হচ্ছে না আমাকে দিয়ে, আমার এত বুদ্ধি নাই, আমি বুঝে গেছি যে এই 20-এর নাম্বার 50-এর উপর তোলা যাবে না। তো তখন আমার কিছু সিনিয়র ভাইয়া ছিল, আমি যে কোচিং এ পড়তাম, ওই কোচিং এ এক ভাইয়া আসছে মিষ্টি নিয়ে। সো মিষ্টি নিয়ে আসছে, তো কেন ভাইয়া আইওটিতে চান্স পাইছে, আমরা তো সবাই খুব ও আইওটি ইঞ্জিনিয়ারিং, আমার তো খুব খুশি ভাইয়া, আমার তো স্বপ্ন আইওটিতে যাওয়া। পরে স্যার বললেন না ও আইওটির মিষ্টি আনে না। ভাই কিসের মিষ্টি আনছে স্যার? বলছে ও তো আইবিএতে চান্স পাইছে। আমি না খুব আমি জীবনে আইবিএর নাম শুনিনি, আমার কোনো সিনিয়র কেউ আইবিএতে ছিল না। আইবিএ কি স্যার? আইবিএ ছিল না? না চিনি না। স্যার উনি কই যাবে? আইবিএতে যাবে। স্যার আইওটিতে যাবে না, উনি ইঞ্জিনিয়ার হয়েছে। বলছে না। তখন আমাকে বললো, আমার কোনো মনে আছে যে এখানে বুঝছো আইমান, এখানে পড়াশোনা কম, ইঞ্জিনিয়ারদের মতো এত কষ্ট করা লাগে না, বাট পাশ করে বের হলে অনেক টাকা পাওয়া যায়। আমি বললাম স্যার আপনি কি ইঞ্জিনিয়ারদের থেকে বেশি টাকা পায়? বলছে হ্যাঁ ইঞ্জিনিয়ারদের থেকে বেশি টাকা। ইঞ্জিনিয়াররাও বিএসসি কমপ্লিট করে আইবিএতে আসে। আমি না আকাশ থেকে পড়ছি, আমার তো স্বপ্ন ইঞ্জিনিয়াররা কেন আইবিএতে যাবে? আর তখন বুঝছেন আমার সায়েন্সের স্টুডেন্ট, আমার তো ভাবি যে কমার্স তো সহজ, সায়েন্স তো কঠিন, মানে একটা বড় জায়গা। তো তখন আমাকে বললো, মাথায় একটা বীজ দিল যে এখানে কম কষ্ট বেশি টাকা। সো তখন আমি বললাম যে না ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং বাদ। আমি তখন আইবির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। এন্ড সেফটি নেট ছিল যে কিছু না আর্মিতে তো যাচ্ছি ফর শিওর। তো তাই টাইম বেশি ছিল না, 1.5 মাস, বাট ওই 1.5 মাস এত শান্তিতে পড়াশোনা করেছে যে আলহামদুলিল্লাহ হয়ে গেল আইবিতে। তো তখন আমার মা অনেক খুশি যে ছেলেকে পার করতে হচ্ছে না, আর আমার বাবাও সে সাপোর্ট করেছে। সো ফার্স্ট চয়েস কি আইবিএ ছিল? ফার্স্ট চয়েস মাঝামাঝি টাইমে আইবিএ ছিল, হ্যাঁ। আমি তো ইন্টারভিউ আরেকবার করেছি, বাট আমার মনে নাই যে না আর্মিতে ছিল। হলো আমার ছোটবেলা থেকে ধ্যান জ্ঞান বা সবকিছু আর্মি, কারণ আমরা যে জায়গায় ছিলাম আর্মি অফিসার বাদে যে অন্য কোনো পেশা হতে পারে এটা আমি দেখিনি। তার কারণ হলো ক্যান্টনমেন্ট লাইফ। আমি ডক্টরের কাছে যাই, সবাই আর্মির পোশাক পরা, আমার দাঁত ঠিক করছে সে আর্মি অফিসার। আমি স্কুলে যাই, আমার প্রিন্সিপাল আর্মি অফিসার। আমি বাসায় আসি, আমার পুরো বিল্ডিং এর চারপাশে সবাই আর্মি অফিসার। সো আমি এটার বাইরে কোনো পেশা দেখি নাই। সো বলো না ছোটবেলা তুমি কি হতে চাও, আমি তো কোনো পেশা দেখি নাই, আমি দেখছি যে এইটাই। ইভেন বিমান যায় আমি ভাবছি ওইটা তো মনে হয় আর্মি অফিসারের, কারণ আমি দেখি যে হেলিকপ্টার চালাচ্ছে। সো ওইটা বাইরে আসলে অন্য কিছু ছিল না। সো বড় হয়ে এই যে ইঞ্জিনিয়ারিং ছিল, এন্ড দেন আমার সিনিয়র যে এক ভাইয়া বললো যে এখানে অনেক টাকা, কষ্ট কম। আমি তো ভাবলাম। সো তুমি চুজটা করলা কিভাবে ফাইনালি যে না আমি আর্মি অফিসার হব না, আমি আইবিএতেই যাব? এটার ব্যাপারে কি হেল্প, মানে এটার ব্যাপারে আব্বু দুজনই। সো আমার বাবাও ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিলেন। আমার বাবা ঢাকা ভার্সিটি ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলেন। আমার বাবা 9 মাস ওখানে পড়েছেন, এবং খুবই আশ্চর্যজনক ঘটনা, আমার বাবা আর্মিতে অ্যাপ্লাইও করার জন্য ফর্মও কিনে নেই। সো আমার বাবার এক বন্ধু সে ফর্ম কিনেছিল, আমার বাবাকে বলছে তুইও কেন না, যে পরীক্ষা দিয়ে একসাথে চল যাই। সো ওইরকম প্যাকেজে যে চলো একসাথে বন্ধু পরীক্ষা দিতে যাই। সো সেখানে আমার বাবা ফর্ম ফিল আপ করে, পরে হয়ে যায়। সো ওই সময় তো আবার আর্মির চাকরি একটা বিশাল ব্যাপার ছিল যে খুব কম বয়সে এস্টাবলিশ হয়ে যায়। আমার দাদা এন্ড আমার দাদার ফ্যামিলি বলছে হ্যাঁ তুমি যাও এখানে। সো আমার বাবার মধ্যে অনেক সফট কর্নার ছিল ঢাকা ভার্সিটির ব্যাপারে, যে না ভালো তো পড়তে পারি, আমি তো পড়ি নাই, ছেলে পড়ুন। সো দুজনেই সাপোর্ট করলো। তখন বাবা মা দুজন সাপোর্ট করছে, আর ভাইরা বলছে কম কষ্ট বেশি টাকা, আর কি লাগে জীবনে, এইটাই যাইতে হবে। সো আইমান সাদিকের লাইফের এইম ছিল কম কষ্ট বেশি টাকা। কম কষ্ট বেশি টাকা, এটা আমি নির্দ্বিধায় বলি। এখন আমি কি করবো বলেন, সবাই চায়, আমিও চাই। আমাদের দেশে একটা পারসেপশন আছে বিজনেস ব্যাপারটাকে খুব ভালো চোখে দেখা হয় না, টাকা আয় করাটাকেও খুব ভালো চোখে দেখা হয় না, কেন জানি। যে হোক আমরা পরবর্তীতে ডিসকাশন হবে। এটা একটা খুবই খাঁটি কথা বলছেন না, আমি বলে নেই, স্পেশালি আমার পেশাটাতে
যেমন বাণিজ্য, একটা ভালো শব্দ। আমি কোন খাতে কাজ করি? শিক্ষা। শিক্ষা বাণিজ্য খুবই খারাপ শব্দ। সাইমন সাথে কি বাণিজ্য করে? শিক্ষা বাণিজ্য করে। আপনি চিন্তা করছেন শব্দটা কিন্তু আর ভালো নাই, খুবই খারাপ। এটা একটা ঝামেলা। বাংলাদেশে ব্যবসায়ী দেখে ব্যবসায়ী বলে না, ধান্দাবাজ বলে। এটার পেছনে কারণ আছে, দীর্ঘকাল ধরে তারা মানুষ প্রতারিত হয়েছে, ঠকেছে, এবং যেখানে গিয়েছে আমরা যে দাম দর করে জিনিসপত্র কিনতে হয় আমাদের, এবং এটা রীতিমতো একটা যুদ্ধ চলে। সেখান থেকে এক দরের দোকানের যেই সফলতা বা সেটা আসতেও কিন্তু প্রচুর বেগ পেতে সমস্যা, এবং মানুষ কিন্তু ওইটা একসেপ্ট করেনি প্রথম দিকে। এক দর বলে কোনো কিছু আছে নাকি দুনিয়াতে? এটাও নিশ্চয়ই ঠকবাজি। তো এই জায়গাটা চেঞ্জ হতে সময় লাগবে। এটা আমি অনেক অবাক হতাম। আমার বাবার সাথে যখন ছোটবেলায় যাইতাম, 9-10 পড়া অবস্থায় থাকে না, অনেক আমার ফ্রেন্ডরা নিজে থেকে জিনিসপত্র কিনে। সো তখন আমার খুব লজ্জা লাগতো। বাবার কাছে যাইতাম নিউ মার্কেটে, যে গেঞ্জির দাম কত? 350 টাকা। আবু তো 80 টাকা। আমার লজ্জা লাগতো যে কি বলে কি। আমি মুখ টুক লুকাইতো যে না 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 ঠিক আছে, আমি নাই। আমার এক বন্ধু ছিল, 1100 টাকার জিনিস সে 20 টাকায় কিনে দিয়ে আসছে। তারপরে হইতো ভাইয়া, আমি না অবাক হইতাম যে পরে দেখলাম গেঞ্জি 300-350 টাকার গেঞ্জি 80 টাকায় দেয় নাই, 120 টাকায়। এবং 20 টাকা কেনার পর সে ভাবছে না জানি কয় টাকা সে ঠকছে। তো সেখানে আসলে বাণিজ্য মানুষের আসলে ভালো চোখে দেখার কথা না। এটা একটু সময় লাগবে। তো কি হলো, আইবিএতে গেলা তুমি এবং ইউনিভার্সিটিতে পাড়া দেওয়ার পরের এক্সপেরিয়েন্স গুলো দিকে একটু যাই। ইন দ্য মিন টাইম আমাদের টিনেজ লাইফে তো বিভিন্ন রকমের ফ্যান্টাসি থাকে, মেয়েদের প্রতি ভালো লাগা থাকে, পছন্দ অপছন্দ থাকে। এগুলো কি ছিল নাকি সেগুলো আরবি ডিসিপ্লিন? ক্লাস 9-10 থেকে ভাইয়া ছিল। সো ক্লাস 8 পর্যন্ত আমি ছিলাম হলো বয়েজ স্কুলে। একটাই ছিল টিনেজ ফ্যান্টাসি বলেন বা ভালো লাগা বলেন, সেটা হলো আমাদের ঠিক পাশে আরেকটা ফিমেল স্কুল ছিল, এটা হলো শহীদ আনোয়ার। সো আমাদের এখানে মনে করেন জল্পনা কল্পনা যা বলেন সব হলো যে পাশের স্কুলটা নিয়ে। আমাদের স্কুলে থাকতে মনে আছে ক্লাস 8-এর সময় আমাদের একদিন ছিল হাফ স্কুল, এটা হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সবার রুটিন ছিল যে বৃহস্পতিবার যেহেতু হাফ স্কুল, 8 মিনিট আগে ছুটি হয়, ওরা বাইরে যেয়ে শহীদ আনোয়ারের সামনে যে ঝালমুড়ি খায়, তারপরে আচার খায়। কেন? বিকজ ঝালমুড়ি আচার খায় আর ও দেখে যে ওরে বাবা ফিমেল স্কুল, এখান থেকে বের হয় লোকজন। এবং ওইটা নিয়ে পরের সপ্তাহে 6 দিন কথা হয় যে আমি এটা দেখছি, ঝালমুড়ি খাওয়া, ওই ঝালমুড়ি খাইলো, একটু আচার খাইলো, ওর সাথে আরো একজন হয়তো বা আচার কিনলো। এটাতেই তো মনে করেন যে 6 দিনের ডিসকাশন। এবং তারপরে কি হবে, আর কোনো কারণে ভুলবশত যদি তার পরের দিনও যে তার পাশ থেকে ঝালমুড়ি কিনছে তার সাথে দেখা হয়ে যায়, তার তো বুঝছেনি যে আমার দোস্ত আমার তো কিছু একটা হয়ে গেছে, ও তো মনে হয় আমাকে পছন্দ করে। এবং আমরা হ্যাঁ হ্যাঁ দোস্ত আসলে তোকে পছন্দ করে। ওই আমার মোবাইল টোবাইল ছিল না, ফেসবুকও ছিল না, তো জামানা অনেক ডিফিকাল্ট ছিল, আর ল্যান্ডফোনের নাম্বারও পাওয়া যেত না। এখন যেগুলো সিনেমা টিনেমাতে দেখায় ওই এইটুকুই ছিল যে ঝালমুড়ি কিনতে গেছে একসাথে। আর তারপর যেটা হয় ফার্স্ট কোয়েডে যে ক্লাস 9-এ, তখন আবার লাইফ ডিফারেন্ট হয়ে যায়। তখন আমার মনে হয় এটা একটা ডিফারেন্ট দুনিয়া, ওরে বাবা। সো এখানে ছেলে মেয়ে কথা বলতেছে, কথা বলাটা একটা বিশাল ব্যাপার। আমি প্রথম যখন গেলাম, আমি যাই না দেখি একটা ছেলে একটা মেয়ে কথা বলছে, আমি না হাঁ তাকায় থাকতাম যে এটা কি, ওরা কথা বলতেছে। খুবই অবাক লাগতো জিনিসটা। আমি জানি না এটা কারো হয়, যারা বয়েজ স্কুল থেকে আসে তাদের এটা হয়, তাদের অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে। আমার যখন বাসে যেতাম, সো বাসে গল্প করতো ছেলেরা মেয়েরা। সো যারা একটু সিনিয়র ছিল ক্লাস 9-10-এ পড়া, বাসের শেষে বসতো। তো বাসের শেষে বসাটা একটু পার্টের ব্যাপার, যে আমরা কুল বয়েজ এন্ড কুল গার্লস। সো আমি প্রথম 1 মাস না 1.5 মাস পিছে যাই নাই, তার কারণ ওখানে কথা বলতে হবে। কি কথা বলতে হবে আমি জানি না। আমি খুব ভালো কথা বলতে পারতাম যদি খেলতাম টেলতাম, বাট মেয়েদের সাথে কি কথা বলতে হবে আই হ্যাড জিরো ক্লু। সো ওই সময় থেকে ফার্স্ট, তারপর এই দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, তো তখন থেকে আস্তে আস্তে আমার মেয়ে বন্ধু হইলো। সো ওইটা ছিল আমার ট্রানজিশন পয়েন্ট। তার আগে পর্যন্ত আমি মেয়েদের সাথে যে কথা বলা যায়। And you fall in love in that period? লাভ বলবো না, হ্যাঁ অনেককে ভালো লাগতো। অনেককে? হ্যাঁ অনেক। যেটা হয়েছে যে বয়েজ স্কুল থেকে হঠাৎ এইখানে আসছি, তো তখন মনে হয় যে আমার মধ্যে তো ওইটা ছিল যে ভাইয়া ওই যে পাশে একজন কেউ ঝালমুড়ি কিনেছে, তার সাথে মেবি কিছু একটা আছে। তো ওখানে যাই মনে করেন যে ক্যান্টিনে সিঙ্গারা কিনছি, আমাদের চিরং ক্যান পাবলিক সিঙ্গারা খুব ফেমাস ছিল, ওটা মারামারি লাগতো। সিঙ্গারা কেনার পাশে একজন ছিল, সেও সিঙ্গারা কিনছে। আমার তখন ওইটা দেখেও ভালো লাগে যে না ও প্রবলি আমার সাথে দেখা করার জন্য আমার পাশে এসে সিঙ্গারাটা কিনছে। সো বাসে মনে করেন কেউ, আমি বলার আগে কেউ এসে বললো যে তুমি নতুন আসছো, তোমার নাম কি? আইমান। আমি তখন ভাবছি না সে মনে হয় আসলে আমাকে পছন্দ। কেন প্রশ্নটা করছি, যে অনেকের ধারণা যে সিরিয়াস স্টুডেন্টদের এইসব থাকতে না। ও না না, ওদের বেশি আছে। তার কারণ হলো তারা কখনো এইসবের সংস্পর্শে যায় না, তো একবার যাওয়ার পরে তাদের মাথা ঘুরে যায়। ওকে, সো আইবিএ লাইফ নিয়ে আমরা একটু আগে সামনে। আইবিএ লাইফটা আমার প্রথম বছর ছিল খুব বেশি
ইতস্তত করা, কনফিডেন্সের অভাবে ভোগা এবং ইনফিনিটি কমপ্লেক্সে ভোগা। কেন? তার কারণ ভাই ওখানে যখন আমি গেছি আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আর ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের মধ্যে তফাৎটা বোঝা যায়। আইবি তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট অনেক বেশি যায়। এখন দুটো ঝামেলা, এক আমার আদমজি কলেজের কোনো সিনিয়র ভাই আইবিতে তখন ছিল না। আমি যে কারোর কাছে যাবো যে আমার অ্যালাম নাই, আরে ভাইয়া থাকে না ছোট ভাই আসলে তো একটা মানে আদর যত্ন করে যে আয় আমি দেখাই দিচ্ছি, ওটা কেউ ছিল না। আর দ্বিতীয়ত যেহেতু আমি আইবির জন্য কোচিং করি নাই, আমার কোচিং এর কোনো কমন বন্ধু বান্ধব ছিল না যেখানে আমার সাথে আইবিতে গেছে। সো কমপ্লিটলি নতুন একটা জায়গা, এবং নতুন একটা জায়গা তার উপরে পথ চেঞ্জ হয়ে গেছে। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, এখন আইবিতে মানে বিবিএ পড়বো। অ্যাকাউন্টিং জীবনে করি নাই, ইকোনমিক্স কিছু বুঝতেছি না, অ্যাকাউন্টিং এ যে ওই অঙ্ক টঙ্ক করতে হয় ডিটেইলসে কোনো আইডিয়া নাই। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল আজীবন তো বাংলা মিডিয়ামে পড়েছি, সেটা বাংলায় কথা বলেছে, বাংলায় ক্লাস নিয়েছে, এখানে সব ইংলিশে ক্লাস নিচ্ছে। আমি জানি না বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের না আমাদের একটা সমস্যা, আমরা কিন্তু কখনো ইংলিশে কথা শুনি নাই বা বলি নাই। ইংলিশে মেবি A+ পাইছি, বাট বলা বা শোনার না অভ্যাস ছিল না। অ্যান্ড টিচাররা ইংলিশে প্রশ্ন করতো অ্যান্ড ইংলিশে উত্তর দিত, এই জিনিসটা তো ভাই আমি ইউজ টু না। অ্যান্ড পুরা টাইম আমার হাত, এখন বলতে বলতে আমার হাত ঘেমে গেছে যে এই টিচার যে ইংলিশে প্রশ্ন করবে আমাকে ইংলিশে উত্তর দিতে হবে, এই ভয়ে আমার মনে করেন যে অবস্থা খারাপ। এবং ওই সময় দেখতাম বাকি যারা ইংলিশ মিডিয়াম তারা তো এই সময় খুব পটু, যারা হাত তুলে ইংলিশে রেসপন্স করে, এই করে ওই করে। আবার ক্লাস এঙ্গেজমেন্টে ভাই 15% মার্ক, মানে ক্লাসে আপনি যদি এঙ্গেজ থাকেন মানে ইংলিশে উত্তর দেন তাহলে ওইটার উপর একটা মার্ক আছে। তো 0 ডাব্বা জীবন। আমি বলছি ভাই আমার মার্কের দরকার নেই, 15 মার্ক আমাকে ডাইকো না প্লিজ। কারণ ওখানে হয়েছে কি সবাই পারে, আপনাকে ডাকলো আপনি পারলেন না, তখন কিন্তু একটা মানে মান সম্মানের ব্যাপার। আর ওই বয়সে কিন্তু এই প্রেস্টিজটা আমার এখন এত কোনো প্রেস্টিজ নেই, ওই আমলে অনেক প্রেস্টিজ ছিল যে মান সম্মান সবার সামনে একদম ধুলিসাৎ হয়ে যাবে, বোঝাতে যায় যে সামনে যে মেয়েটা বসে আছে সে কি মনে করে। ও মাই গড ভাই, এটা একটা বিশাল, এটা আপনি বলেন এটা একটা বিশাল ব্যাপার যে সামনে মেয়ে আছে, অনেক পাশে আছে, আশেপাশে আছে, তা কি ভাববে যে কোত্থেকে আসছে এই ছেলে। খুব খারাপ, ওই টাইমটা খুব খারাপ গিয়েছিল আমার। এখনো মনে আছে আমার প্রথম যে প্রেজেন্টেশন দিতে যাই স্যুটটাও ছিল না, সো এক ফ্রেন্ডের কাছ থেকে স্যুট নিছি, আমার বাবার কাছ থেকে টাই নিছি, স্যুটটা তো ঢিলা ছিল যে টাই এত বড় ছিল, শার্টটা না পরলে হইতো একটা বাজে অবস্থা। আমি ভাবছিলাম যে প্রেজেন্টেশন তো প্রেজেন্টেশন, সবাই ভুল টুল করে, অসুবিধা নাই। বাট দেখলাম যে ফার্স্ট টিম মানে একদম সোজা বাংলায় বললাম যে ফাটাইয়া দিল, সেকেন্ড টিম ফাটাই দিল, এদিকে আমি ঘামতেছি, আমার টাইটাই খোলার মতো অবস্থা, হাতের কাগজ ভিজে তেনা হয়ে গেছে যে মাই গড কি হবে আজকে। আমার একটা ধারণা ছিল যে সবাই ঝামেলাটা হয়, বাট সামহাও আশেপাশের এটার কারণ পেশা সবাই ভালো করছিল। সো ওই দিনের পরে তাও কোনো মতে আমার জাস্ট একটা না দুইটা স্লাইড ছিল, আমি কোনো মতে স্লাইড দেখে যে হ্যাঁ এইটা এটা বলছে, এটা এটা বলে কোনো মতে পার পেয়েছি। ওই দিন না আমার খুব খারাপ গেছে যে না এইটা তো হইতে দেয়া যায় না, কারণ আইবিতে সব আপনার কোর্সেরই একটা করে আপনার প্রেজেন্টেশন থাকে, সো 5টা কোর্সের 5 বার প্রতি সেমিস্টারে আমার এত খারাপ অবস্থা হবে, পুরো টাইম ক্লাস আমি নার্ভাস থাকবো যে স্যার ডাকলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এটা হইলে তো ভ্যাট ডিফিকাল্ট। সো তখন আমার চিন্তা আসলে না এটা একটু ভাঙা যায় কিভাবে। সো যেহেতু কখনো ইংলিশ বলার প্র্যাকটিস ছিল না, আইবিতে তখন একটা নতুন জিনিস শিখলাম, সেটা হলো কম্পিটিশন। ইউনিভার্সিটি লেভেলে অনেক কম্পিটিশন হতো, স্পেশালি আইডিয়া কম্পিটিশন হতো, বিজনেস কম্পিটিশন হতো, যেখানে আপনি পার্টিসিপেট করতে পারতেন। একটা টিম ফর্ম করতে হতো 3 জন বা 4 জন, টিম ফর্ম করে আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবেন, বিভিন্ন ইউনিভার্সিটি কম্পিটিশন হোস্ট করতো। সো কম্পিটিশনে যাওয়া শুরু করলাম। এখানে সুবিধা ছিল যে এখানে একটা বিশাল অডিয়েন্স নাই, 3 জন জাজ বসে থাকে একটা পুরো ক্লাসরুমে। আপনি যদি কোনো কারণে ভুল করেও ফেলেন, আটকায়ও যান, না পারলেন মান সম্মান যাবে না, 3 জন মানুষ মাত্র, ঠিক আছে। সো ওইখান থেকে আস্তে আস্তে কনফিডেন্স আসা শুরু করলো। একটা ভালো হইতো না বাই দ্য ওয়ে, প্রথম ইয়েতে কম্পিটিশন কিচ্ছু হয়নি, দ্বিতীয়তেও কিছু হয় না, তৃতীয়তে কিছু হয় না, বাট 3-4টা হওয়ার পর না আস্তে আস্তে ভালো করা শুরু করলাম, কনফিডেন্স আসা শুরু করলো, আমার কথা বলতে ভালো লাগে, ইংলিশ আসা শুরু করলো। আরেকটা জিনিস হলো জুন মাস থেকে আমি একটা কোচিং এ ক্লাস নেওয়া শুরু করলাম। সো এই কোচিং এ যখন ক্লাস নেওয়া শুরু করলাম, আমার সামনে অঙ্ক পড়াইতাম, সো 40 জন ছাত্রছাত্রী, তখন ইংলিশ না বাংলায় বলতাম, বাট বাংলা বলার একটা আসলো। সো একদিকে কম্পিটিশন, একদিকে ক্লাস নেই, সো দুইটা থেকে না কনফিডেন্স বাড়তেছে, বাড়তে 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 একটা জায়গায় যেগুলো খুব ভালো করা শুরু করলাম। এবং একটা ব্রেক থ্রু বলতে আইবিতে একটা কম্পিটিশন হয়, এটার নাম হলো ব্র্যান্ডউইটস। সো এটা বাংলাদেশের সব থেকে প্রেস্টিজিয়াস বিজনেস কম্পিটিশন। সো এটা যেটা হয় যে 4th ইয়ার স্টুডেন্টরা পার্টিসিপেট করে এবং সবসময় 4th ইয়ারই জিতে, ফাইনাল ইয়ার একদম যারা পাস করে বের হচ্ছে। আমাদের ওইটাতে কোয়ালিফাই করার জন্য আইবিএতে একটা কম্পিটিশন হয়,
ওই কম্পিটিশনে সামহাও আমরা সেকেন্ড ইয়ারে তখন আমরা পাশ করে গেলাম। সো খুবই অবাক মানুষ যে সেকেন্ড ইয়ারের একটা টিম ব্র্যান্ডউইচে যাচ্ছে এটাই একটা বড় ব্যাপার, যেরা যাচ্ছে। সো ভালো কথা, তো গেলাম। আমাদের সাথে বাকি সবাই ফোর্থ ইয়ার, আইবির 3টা টিম ফোর্থ ইয়ার, আমরা হলো একটা ছোট বাচ্চা টিম। আমাদের সাথে অন্যান্য যে ইউনিভার্সিটি আছে সবাই ফোর্থ ইয়ার, আমরা একটা সেকেন্ড ইয়ারে বাচ্চা যেমন ওইভাবে তাকাই, যে মুরগির ছোট বাচ্চা ওইভাবে তাকায়, ওরকম একটা অবস্থা। সো ওইখানে যে একটা খুব মজার ঘটনা ঘটলো, প্রথম রাউন্ড আমরা একদম চ্যাম্পিয়ন টিম, সেকেন্ড রাউন্ড চ্যাম্পিয়ন টিম, থার্ড রাউন্ড একটা টিম কোয়ালিফাই করবে নকআউট, আমাদের সাথে আমাদের আইবির একটা ফোর্থ ইয়ারের টিম আছে, আমরা চ্যাম্পিয়ন টিম। ওকে, এন্ড ফিনালে তো হয় হলো র্যাডিসনে, র্যাডিসনে ওপেন বিশাল বলরুম আছে না ভাইয়া, ওখানে পুরা মানুষজন আছে, আমার আইবি এর যত ফ্যাকাল্টি আছে তারা আছে, সিনিয়র ভাইরা আছে, প্রেস সামনে বসে আছে, বিগ স্টেজ। আমি আমার লাইফে এই স্টেজ দেখি নাই, উঠা তো দূরের কথা, দেখি নাই। এন্ড ফাইনালে আপনার 5টা টিম না 4টা টিম ছিল, আমরাও তখন আছি। এন্ড বিগ স্টেজ, সামনে বিশাল এলইডি মনিটর। আমি জীবনে এভাবে প্রেজেন্টেশন দেই নাই, বাট ওটার জন্য অনেক কষ্ট করেছি, বিকজ আমি জানতাম যে এরকম কিছু একটা হয়, এন্ড প্রেজেন্টেশন দিই, এটা ভালো হয়। এবং লাইফে আমি এই জিনিসটা কখনো কল্পনা করি না যে আমার জন্য কনফেটি ব্লাস্ট হবে, এন্ড আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই। সো দ্যাট ওয়াজ আ টার্নিং মোমেন্ট। মানে কলিজাটা এত বড় হয়ে যাওয়া, কলিজাটা এত বড় না, আটতে ছিল না, ওই দিন বের হয়ে গেছিল কলিজাটা। এন্ড কনফেটি ব্লাস্ট হয়, এন্ড আমরা চ্যাম্পিয়ন। এবং আমি মনে হয় জীবনে তার আগের, আমার বয়স কত ছিল, 19 বছর বয়সে, 20 বছর বয়স, আমি 20 বছরে যত অ্যাটেনশন পেয়েছিলাম সেটা যোগফলের থেকে বেশি অ্যাটেনশন আমি এক রাতে পেলাম। আইবির টিচাররা এসে আমাকে বলছে কংগ্রেচুলেশনস আয়মান। আমি যেটা কল্পনা করি, কারণ 2 দিন আগে টিচারের কাছে দূরে থাকতাম যে ভাই আমাকে সিঙ্গেল কম্পিটিশন আর টিম কম্পিটিশন 4 জনের। সো এসে বলতেছে যে কংগ্রেচুলেশন, সিনিয়র ভাইরা এসে বলতেছে যে ভেরি গুড। আমাকে কেউ চিনতো না আইবিতে, এন্ড আজকে আমাকে সবাই চিনে, আমার ব্যাচমেটরা বলতেছে যে কংগ্রেচুলেশনস, প্রাউড ফিল। সো ওইটা একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট ছিল, যে তারপরে মনে হতো যে না এটা হবে আমাকে দিয়ে। আমার কাছে মনে হচ্ছে যে সবার লাইফ এরকম একটা লাইফ চেঞ্জিং একটা কনফিডেন্স বুস্টার দরকার, একদম। ওইটা আমার কাছে মনে হচ্ছে পুরো জিনিসটা চেঞ্জ করে দেন। তারপরে কয়েকটা কম্পিটিশন করি, এন্ড আলহামদুলিল্লাহ অনেকগুলোতে চ্যাম্পিয়ন হই। এন্ড আমার লাইফের শেষ কম্পিটিশন ছিল খুবই মজার, সেটা হলো ইউনিলিভার একটা কম্পিটিশন হয়, বিজ মাইস্ট্রোস। ওকে, সো ওইটাতে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয় হলো আমার দল, এবং ওদের আরেকটা রাউন্ড হয়। সো পৃথিবীর অনেক দেশে তো ইউনিলিভার আছে, সো ওরা পৃথিবীর বিভিন্ন দেশে এই কম্পিটিশনটা করে, এবং প্রতি দেশের যে দেশীয় চ্যাম্পিয়ন থাকে বা ন্যাশনাল চ্যাম্পিয়ন থাকে তাদের সবাইকে নিয়ে লন্ডনে পাঠায়। লন্ডনে পৃথিবীর 30টা দেশের ন্যাশনাল চ্যাম্পিয়নদেরকে নিয়ে চ্যাম্পিয়নদের একটা ইয়ে হয়, কম্পিটিশন হয়। সো ইটস লাইক আ গ্লোবাল কম্পিটিশন। ওখানে যাওয়ার পর আমাদেরকে বিভিন্ন জায়গা দেখায়, মনে করেন বিভিন্ন বিবিসি, ফেসবুকের অফিস, এই অফিস ওই অফিসগুলো দেখায়, শিখায়, এন্ড মানে একটা গ্লোবাল কম্পিটিশন হয়। সো ওখানে যাওয়ার পর তো আবার ওই যে আমি ছোট বাচ্চা মুরগির ইয়ে, আমি দেখছি যে হার্ভার্ডের টিম আছে, এখানে অক্সফোর্ডের টিম আছে, মানে আমরা ছোট ঢাকা ভার্সিটি, কেউ চিনতেছেও না, আমাদেরকে বলছে বাংলাদেশ কি ইন্ডিয়ার পাশে, হ্যাঁ, মানে এইভাবে চিনাইতে হচ্ছে। খারাপ লাগতেছে যে আমাদেরকে খুব একটা পাত্তা দিচ্ছে না, প্লাস সাদা চামড়াও না, সাদা চামড়ারা যে সাদা চামড়া যারা না তাদেরকে যে পাত্তা দেয় না, এটা আজীবন শুনে আসছি। ফাইনালি যে আসলেও দেয় না, আর তারা যে কতটা তুচ্ছ-তাচ্ছিল্য করে প্রতিটা ক্ষেত্রে, এটা ফাইনালি ওখানে যে দেখা গেছে। সো ভালো কথা, ওখানেও ফার্স্ট রাউন্ড আমরা কোয়ালিফাইড, সেকেন্ড রাউন্ড কোয়ালিফাইড, ফিনালেতে একটা প্রেজেন্টেশন দেই, এবং গ্যাস হোয়াট, বাংলাদেশ প্রথমবারের মতো গ্লোবাল চ্যাম্পিয়ন। সো আইবিএ থেকে সো আমরা আইবিএ এর জন্য ফার্স্ট, হ্যাঁ বাংলাদেশ হলো, তাহলে আইবিএ এর জন্য, বাংলাদেশের জন্য পুরো বাংলাদেশ, এটা জীবনে হয় নাই। আমরা গ্র্যান্ড স্টেজ পৃথিবীর 30টা দেশের চ্যাম্পিয়ন টিমকে হারায় বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম, এন্ড বাই দ্য ওয়ে এখন পর্যন্ত একমাত্র ওই একবারই আমরাই। কত সালের ঘটনা এটা? এটা হলো ভাই 2016। এটা তো অনেক বড় করে নিউজ হয়েছিল এটা, হ্যাঁ অনেক বড় করে হয়েছিল। সো ওইটা ছিল, আর ওইটা ছিল আমার জীবনের শেষ প্রেজেন্টেশন। এরপর তো অ্যাচিভ করার কিছু নাই, এটা সবথেকে বড় ছিল, ফোর্থ ইয়ারে হয় এটা। 15তে আমরা কিন্তু পাস করে বের হয়ে গেছি, সো আমরা চ্যাম্পিয়ন। 16তে সবাই সবার কাজ সাজে ঢুকে গেছে, 16তে এটা ছিল আমাদের জীবনের শেষ প্রেজেন্টেশন ছিল। এবং এটাও একটা মজার কাহিনী বলি, ব্যাক স্টেজের একটা ঘটনা। আমাদের আগের টিম ছিল প্রবাবলি আফ্রিকান নাইজেরিয়ান টিম অর সামথিং, কোন একটা টিম, আমার এক্স্যাক্টলি মনে নেই। সো আমরা সবাই কিন্তু বাইরে থাকি, কারণ একই কেস ভিতরে হচ্ছে। সো একটা টিম যখন বের হয়, একটা মিউজিক হয়,